ওঠ বলছি, এই মেঘ ওঠ। মার এরকম ডাক শুনে এক লাফে ঘুম থেকে উঠে গেলাম, আর তখন শুনি বাবার রাগী গলায় কি যেন বলছে। আমি চোখ ডলতে ডলতে বাবার সামনে যাওয়াতে যেন আরো রেগে গেলেন। তখনই বলতে লাগলেন, শাহানা, তোমার গুণধর মেয়েকে বলে দিও আমি তার বিয়ে ঠিক করেছি। এই কথা শুনতে আমি হাঁ হয়ে তাকিয়ে রয়েছি। আমার দিকে বাবা তাকিয়ে বললেন, আর হা হয়ে তাকিয়ে থাকতে হবে না, আমি আপনার কথাই বলছি। বাবার এমন কথা শুনে আমি চিৎকার করে বললাম, না না, আমি বিয়ে করব না, আমি পড়ালেখা করতে চাই, চাকরিও করতে চাই। এ কথা শোনার পর বাবা বলে উঠলেন, আজ বাদে কাল যার এইচএসসি পরীক্ষা সে বেলা 9টা পর্যন্ত ঘুমায় নাকি রাজরানী। শাহানা, তোমার মেয়েকে বলে দিও তার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দিতে চাই। ছেলে আমেরিকায় থাকে, সোহাগের বন্ধু। বাবা মানে আমার মাকে উদ্দেশ্য করে কথাগুলো আমায় শোনালেন। আর সোহাগ হলো আমার দুলা ভাইয়ের বড় আপুর হাজবেন্ড। আমি বিয়ে করব না মা, বাবাকে বলে দিও বিদেশে থাকা ছেলেদের আরো আগে না। দেখো না, আলু আপুকে সোহাগ ভাইয়া বিয়ে করে রেখে গেছে তো আর আসার নাম নেই। চুপ ম্যাগ, বাবা মার সাথে কি ওইভাবে কথা বলে? না আপু, আমাকে বলতে দে। রাতে যখন তুই একা একা কান্না করিস তখন আর বাবা মা তোকে দেখে না, আমি দেখি। তাই আমি কিছুতেই বিদেশে থাকা ছেলেদের বিয়ে করব না। ব্যাস, অনেক হয়েছে মেঘ, তোমাকে বিয়ে করতে হবে না। তবে আমার একটা শর্ত, তোমাকে এইচএসসি পরীক্ষায় A+ পেতে হবে। ম্যাগ, তুই পাড়ার কোন ছেলেকে চোখ মেরেছিলি? ওরা এসে বাবার কাছে বিচার দিয়েছে। বলে আপু চলে গেল। বাবার কথাগুলো আমার কানের কাছে বারবার বাজছে। মনে মনে ভাবি কি করে এর থেকে আমি মুক্তি পাবো। হঠাৎ মনে হলো ইভাকে একটা ফোন দিই। ইভা আমার বান্ধবী। ইভাকে কল দেওয়ার সাথে সাথে ইভা আমার ফোনটা রিসিভ করলো। রিসিভ করার পর ইভা বলতে লাগলো, মেঘ, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? ইভার এমন কথা শুনে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই কথা তো বাবা আমাকে সকালে বলল, আমি তো তোকে এই কথা বলিনি, তুই জানলি কিভাবে? কাল রাতে আঙ্কেল আমাদের বাসায় আসছিল, আমার কাছ থেকে জানতে চাইলো বিকেলে যে ছেলেটাকে উনি তোকে চোখ মারতে দেখেছেন ওই ছেলেটাকে তোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। তুই বাবাকে কি বলছস? আমি তো বললাম তুই ছেলেটাকে চিনিসই না, তবে আঙ্কেল মনে হয় আমার কথা বিশ্বাস করে নাই আর তোর বিয়ের কথা বলে গেলেন। আচ্ছা রাখি রে, ভালো থাকিস আর ভালোভাবে পড়িস। তোর ভাষায় আমার A+। কাল দেখা হবে বলে রেখে দিলাম। আমি বা দুইটা শরীর হলেও আমাদের আত্মা একটা। ওর সাথে ছোট্ট থেকে একসাথে বড় হওয়া, আমার ভরসায় তো ইভা। ও A+ পাওয়ার মতোই ছাত্রী, আর ইভার সিট আমার পিছনে। ওর থেকে সাহায্য নিলে আমার A+। কিন্তু হলের স্যার যদি করা গার্ড দেয়, ম্যাজিস্ট্রেট যদি খাতা নিয়ে নেয়, এরকম হাজার প্রশ্ন মাথায় ঘোরে। আমি চলে গেলাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে 8টা বেজে গেছে। ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বাবা মা আপুর কাছে দোয়া চেয়ে পরীক্ষার উদ্দেশ্যে রওনা হলাম। বাবা যদিও আমার সাথে যেতে চেয়েছে, আমি বারণ করে দিয়েছি। অটোতে উঠে ইবাকে ফোন দিলাম। ওপাশ থেকে, মেঘ, তোর কি আক্কেল জ্ঞান কোনোদিনই হবে না? কেন ইবা, কি হয়েছে? ঘড়ির দিকে তাকা। এই রে, 9টা 45 হয়ে গেছে। আমি সিট খুঁজছি, তুই তাড়াতাড়ি আয়। সব হয়েছে ওই ছেলেটার জন্য। ওর জন্যই এত প্যারাই পড়তে হয়েছে আমাকে। ওকে একবার হাতের নাগালে পায়, ওর হাসি আর আমার গলার ফাঁসি বের করে ছাড়বো। ভাবতে ভাবতে পরীক্ষার হলের সামনে এসে পড়লাম। আপা কি ভাবছেন? এসে গেছি তো, নামেন। ভাড়াটা দিয়ে এক দৌড়ে হলের সামনে চলে এলাম। দেখি সব ছাত্রছাত্রী হলে চলে গেছে, কিন্তু ইভা যায়নি। ইভাকে জড়িয়ে ধরে বললাম, চল সোনা, না হলে আরো দেরি হয়ে যাবে। সর, তুই আমার সাথে আর কথা বলবি না। কেন সোনা জান পাখি, রাগ করছো? তুই কি কোনোদিন সিরিয়াস হবি না? তোর জন্য আমি 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি আর তোর কোনো পাত্তাই নেই। জান, এইবার যদি আমরা হলে না ঢুকি তবে আর খাতা পাবো না বলে এবার হাত ধরে হলে নিয়ে এলাম। আমরা সিট অনুযায়ী বসে পড়লাম। ইভা আগেই সিট খুঁজে রেখেছে। ইভা আমার পিছনের সিটে।
প্রশ্ন পাওয়ার পর না দেখে ইভাকে বললাম, কমন পড়েছে তোর? তোর A+-এর জন্য যথেষ্ট। ওকে, স্যার এসে গার্ড দিচ্ছে, তবে ততটা হার্ড না। আমি আর ইভা লিখেই চলেছি, এমন সময় স্যার বললেন, যার যার সিটে ঠিক মতো বস, কেউ ঘাড় এদিক ওদিক করবে না। কেন স্যার? সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখে ইভা পেছন থেকে কলম দিয়ে খোঁচা দিয়ে বলে, কি হচ্ছে মেঘ, সবাই তোর দিকে তাকিয়ে আছে আর এরকম আজগুবি প্রশ্ন করিস কেন? স্যার আমার অ্যাডমিট কার্ড হাতে নিয়ে নাম দেখে বলে, মিস মেঘ, ম্যাজিস্ট্রেট স্যার আসছে তো, তাই আমি আপনাদের নড়াচড়া করতে বারণ করেছি। সরি স্যার। ইটস ওকে। মেঘ, ম্যাজিস্ট্রেট আসছে, চুপ কর। স্যারের ডায়লগটা দিয়ে বললাম, ইটস ওকে। মেঘ, জানালার দিকে তাকা, দেখ ম্যাজিস্ট্রেট কে। ইভা, তুই চিনিস বলে? জানলার দিকে তাকালাম, এ কি, এ তো সেই ছেলেটা যাকে আমি চোখ মেরে ভূমধ্য সাগরে পড়ার মতন অবস্থা। আমার ধ্যান ফিরল তখন যখন ইভা বলল, মেঘ, ম্যাজিস্ট্রেট আমার খাতা নিয়ে গেছে, জানালা দিয়ে আমাদের কথা বলতে দেখে ফেলেছে। কি বলিস কি? আমার তো এখন অনেক লেখা বাকি। তবে কি A+ পাওয়া হলো না আমার? সামনে তাকিয়ে দেখে ম্যাজিস্ট্রেট চেয়ারে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবতে লাগলাম, হয়তো আমাকে চেনার চেষ্টা করছে। এ ছিল তো আমায় পাগল করে দিবে। একে তো এর জন্য A+ এর প্যারা, আবার আসার পথে নিভিয়ে দিয়ে নিয়ে গেছে এবার খাতা। আসার কোনো কুল না পেয়ে দাঁড়ালাম। মিস্টার ম্যাজিস্ট্রেট, কি মনে করেন নিজেকে? হোয়াট? আপনি আমার বান্ধবীর খাতা নিয়েছেন কোন সাহসে? কি মনে করেন নিজেকে? আপনার জন্য আমার A+ পেতে হবে, আর আপনি যদি ওর খাতাটা নিয়ে যান তবে A+ পাবো কি করে? কথাগুলো একদমই বলে যে নিচের দিকে তাকলাম, দেখি আমার খাতা নাই। ম্যাজিস্ট্রেট আমার সামনে। আপনার বান্ধবীর জন্য যখন আপনার এতই মায়া, তবে তার খাতা দিয়ে দিলাম আর আপনার খাতা নিয়ে নিলাম। ঠাস করে বসে পড়লাম। ভাবতে লাগলাম, আমার আর A+ পাওয়া হলো না। এবার বুঝি বিয়ের তারিখটা ঘনিয়ে এলো। প্রায় 1 ঘন্টা পরে সে ম্যাজিস্ট্রেট সাহেব আমার খাতাটা দিলেন। বলতে লাগলাম, A+ তো আর পাওয়া হলো না, তবে B+ এর কাছাকাছি এলাম, মানে বিয়ের দিকে। কিছুক্ষণ পরে পরীক্ষা শেষ হওয়ার ঘন্টায় বাড়ি পড়ে গেল। আমি আর এবার ম্যাজিস্ট্রেটের গোষ্ঠীর সবাইকে ধোলাই করলাম। মেঘ, এবার কি করবি? ওকে বিয়ে করব। মুখ ফসকে বেরিয়ে গেল। পাগল হলি নাকি? কি আবল তাবল বলছিস? কিছু না, চল বাসায় চল। চিন্তা করে লাভ নেই, যা আছে কপালে। বাসায় এসে বাবাকে দেখতে পেলাম। বাবা, তোমার মনের আশা পূরণ হতে চলেছে বলে রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসা মাত্রই মা খাবার নিয়ে আমার রুমে আসলো। মা, আমি খাবো না। কেন? আমার ভালো লাগছে না। মা আমায় জোর করে খাইয়ে দিয়ে চলে গেল। এরই মাঝে ইভা ফোন দিল। আমি ফোন রিসিভ করে বললাম, মেঘ, কি করস? বিয়ের জন্য রেডি হচ্ছি। মানে? সব ওই ম্যাজিস্ট্রেটের জন্য। ওই বেটাকে আমি মজা দেখাবো। যাই বলিস, আজ কিন্তু ম্যাজিস্ট্রেটকে সেই হ্যান্ডসাম লাগছে। কালো শার্ট প্যান্টে চরম একটা রাগ, সব মিলে অসাম। তুই থামবি? ওই লোকটার জন্য আমার 12টা বাজার অবস্থা, আর উনি তার সুনাম গাইছে। দেখ, এমন একটা ছেলে দেখলে সব মেয়েরাই প্রেমে পড়ে যাবে। হ্যাঁ রে, আমিও প্রেমে পড়ে গেছি। ওই ম্যাজিস্ট্রেটটাই বিয়ে করে নি, কেমন হয়? ওকে ওকে, আর মেজাজ দেখাতে হবে না। আচ্ছা রাখি, বাই। ফোনটা কেটে দিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ি আমার হুঁশ নেই। মায়ের ডাকে ঘুম ভাঙলো। এই মেয়ের কি কোনোদিন সিরিয়াস হবে না? আমায় পাগল করে ছাড়বে। কেন মা, কি হয়েছে? তোর কি হুঁশ আছে? কয়টা বাজে? ঘড়ির দিকে তাকা। মা, 8টা বেজে গেছে, আর তুমি আমায় এখন বলছো? এরই মাঝে বাবার কথার আলাপ। শাহানা, তোমার ছোট মেয়েকে এদিকে আসতে বলো। কি বলবে বাবা? তাড়াতাড়ি বলো, আমার পরীক্ষা দিতে যেতে হবে। আজ থেকে পরীক্ষা দিতে বোরকা পরে যাবে। এটা তুমি কি বলছো বাবা? আমি পারবো না। এটা আমার আদেশ, তুমি পারবে না সেটা আমি শুনতে চাইনি। কিন্তু
বোরখা পরে কেন বাবা? বাবা কোনো কথা না বলে চলে গেল। আর কি করব, বোরখা পরে চলে গেলাম পরীক্ষা দিতে। প্রচুর গরমে বোরখা পরে থাকার মজাটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। টিস্যুর প্যাকেট দুটো শেষ। আমি পরীক্ষা হলের সামনে চলে আসলাম। ভাবতে ভাবতে পরীক্ষা হলের সামনে চলে এলাম। মেঘ, তুই বোরখা পরে কেন এসেছিস? বাবা খুব বাড়াবাড়ি করছে ইভা, আমি এখন কি করব বল? এখন আবার আদেশ জারি করেছে বোরখা পরে আসতে হবে। পরে সব শুনবো, এখন চল, ঘন্টা পড়ে গেছে। এই হলের গার্ডে কে আছেন? এদিকে আসুন। জি ম্যাজিস্ট্রেট স্যার, বলুন। আপনারা কি গার্ড দিচ্ছেন? এই মেয়েটা যে নকল করছে আপনাদের চোখে পড়ছে না? আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। মিস্টার ম্যাজিস্ট্রেট কি সব বলছেন? এই মেয়ে, তোমার সাহস হয় কি করে পরীক্ষার হলে নকল করার? স্যার, আমি তো এসব করি নাই। হলের স্যারেরা বলল। স্যার, আমরা তো এমনটা দেখিনি। আপনাদের চোখ কোথায় থাকে? আবার আমায় প্রশ্ন করছেন? এই মেয়েকে এক্ষুনি পরীক্ষার হল থেকে বের করে দিন। স্যার, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। তোমার সাহস তো কম নয়, আমার কথাকে মিথ্যা প্রমাণ করতে চাইছো? তোমার বুকে হাত দিয়ে কি চেক করবো তাহলে? এবার আমার মাথার গরমিল পরিষ্কার হলো। তার মানে ম্যাজিস্ট্রেট সাহেব আমার টিস্যু দেখেছেন। এখন কেন কথা বের হচ্ছে না মিস মেঘ? আমার মনে এবার লাড্ডু ফুটছে। ব্যাটাকে তো এবার ভুল প্রমাণ করতে হয়। আমি মুচকি একটা হাসি দিয়ে, চেক করবেন স্যার? করেন। ম্যাজিস্ট্রেট সাহেব, কি করছেন কি? আপনি কি এবার হল ভরা ছেলেমেয়ের সামনে এই মেয়েটার গায়ে হাত দিবেন নাকি? না, আমি তো ওকে খালি রুমে নিয়ে চেক করব। ম্যাজিস্ট্রেটের এমন জোরে কথা বলার সব হলের স্যারেরা এক জায়গায় জড়ো হলো। মিস্টার ম্যাজিস্ট্রেটকে এবার থামাতে হবে, নইলে তো উনি আমার গায়ে হাত দিবে। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি তো আমায় চেক করবেন, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো, তোমার শর্ত কি? শুনেন, লজ্জা হলো একটি মেয়ের সব চাইতে বড় আমানত। আপনি যদি আমার গায়ে হাত দেন তবে আমায় লোকে নানান কথা বলবে, আর আমি পরীক্ষা থেকেও বাদ হতে চাই না। তবে আপনি যদি আমার কোনো টুকলি পান তবে আমি এখান থেকে চলে যাব। তবে যদি আপনি আমার কাছে টুকলি না পান তবে আমায় এই অপমান থেকে বাঁচানোর জন্য আপনাকে আমায় বিয়ে করতে হবে। ম্যাজিস্ট্রেট আমার দিকে রাগে লুকিয়ে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে উত্তর দিলেন। ওকে। আমি তো পুরো হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। কি বললেন উনি এটা? ওনার মাথা তো ঠিক আছে? ম্যাজিস্ট্রেট স্যার, আপনার মাথা ঠিক আছে তো? তোমার কি মনে হয় আমি পাগল হয়েছি? স্যার, আপনি ভেবে বলছেন তো? আমার ভেবে লাভ নেই, তুমি ভেবে নাও। পরীক্ষা থেকে বহিষ্কার হওয়ার পর তুমি কি করবে? আমি কোনো কথা বলার ভাষা পেলাম না। এরই মেঝে মিস্টার স্যার আমায় টানতে টানতে একটা খালি রুমে নিয়ে আসলেন। সব স্যারেরা ওনার পিছন পিছনে আসতে লাগলেন। দরজাটা বন্ধ করে দিলেন। স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই, আমি মনে মনে বলতে লাগলাম। আমার ওনাকে এখন সব বলে দেওয়া উচিত। আমার কাছে ওটা টিস্যু। কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার আমায় আর কিছু বলার সুযোগ দিলেন না। এক টানে ওনার কাছে নিয়ে আসলেন। আমার কোমরে হাত দিয়ে আমায় ধরে বলতে লাগলেন, তোমায় আর কিছু বলার সুযোগ আমি দেব না। উনি আমার খুব কাছে চলে আসলেন। আমি ভয়ে ভয়ে বললাম, কি করতে চাইছেন আপনি স্যার? হয় তোমার কলঙ্কের কারণ হব, নয় তোমার স্বামী হব। আমার কথাটা সাথে সাথেই উনি আমার বুকের মাঝে চেক করতে লাগলেন। আমি চুপ হয়ে আছি। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ম্যাজিস্ট্রেট স্যার আমার বুকের থেকে টিস্যু বের করে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমি নিচের দিকে চেয়ে কান্না করছি। এইসব রসিকতার মানে কি? স্যার, আসলে উনি দরজা খুলে চলে গেল। আমি বসে কান্না করছি। কিছুক্ষণ পর আমি উঠে পরীক্ষার হলে গেলাম। হলে সবাই আমার দিকে তাকিয়ে কানাকানি করছে। আমি নিচের দিকে তাকিয়ে লেখা শুরু করলাম। কিছুক্ষণ পর পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা পড়ে গেল। মেঘ, কি হয়েছিল ওখানে? এবার বল, আমি তো হল থেকে বের হতে পারছিলাম না। তোকে সব পরে বলবো, এখন বাসায় চল।
আমি ইভা বাসার দিকে হাঁটতে লাগলাম। পরীক্ষার হল থেকে আসার সময় একবারও ম্যাজিস্ট্রেট স্যারকে দেখিনি, হয়তো উনি বাসায় চলে গেছে। আমি ইভা হাঁটতে লাগলাম, এমন সময় একটা গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। চোখে দেখতে পারলো। এরই মাঝে গাড়ি থেকে কয়েকটা লোক বেরিয়ে আসে, ইভা আর আমাকে মুখ চেপে ধরে গাড়িতে উঠিয়ে নেয়। আমি চিৎকার করার চেষ্টা করেও কোনো লাভ হয় না, আমাদের মুখে কাপড় দিয়ে বেঁধে গাড়ি ছেড়ে দিল। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে গাড়ি থামিয়ে ইভা আর আমাকে বাড়ির ভিতরে নিয়ে আসলো। বাড়ির একটা রুমে কয়েকজন লোক বসে আছে। এই কি, এখানে তো আমাদের স্যারেরাও আছে। আমায় নিয়ে যাওয়ার সাথে সাথে সবাই আমার দিকে তাকালো, আমিও সবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এরই মাঝে একটা লোক একজন হুজুর নিয়ে আসে। আমি ইভা একে অপরের দিকে তাকিয়ে রইলাম, আমার মাথায় কোনো কাজ করছে না, এখানে হচ্ছেটা কি? আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনারা এখানে, আর আমাদেরকেই বা এখানে আনা হলো কেন? এই সবের মানে কি? আমার পিছন থেকে কেউ একজন বললেন, সবটা আমি বলেছি মেঘ। আমি পিছন দিকে তাকিয়ে তো অবাক, এ কি, এ তো মিস্টার ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট স্যার আপনি এখানে? আর আমাদের বানিয়ে আসলো কারা? আমার লোকেরাই তোমাদের এখানে এনেছে, কিন্তু কেন স্যার? কারণ এখানে তোমার দেওয়া শর্ত পূরণ হবে। মানে কি বলতে চাইছেন আপনি? কেন, তোমার শর্তের কথা তোমারই মনে নেই? তার মানে স্যার আমায় বিয়ে করার শর্ত বলছে, এর জন্যই কি আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? এরই মাঝে একটা লোক ম্যাজিস্ট্রেট স্যারকে বললেন, স্যার এবার আপনারা বসেন, দেরি হয়ে যাচ্ছে। কাজী সাহেব আর কতক্ষণ বসে থাকবেন? উনি নাকি আবার কোথায় বিয়ের কাজ আছে সেখানে যাবেন। ম্যাজিস্ট্রেট স্যার আমার দিকে এগোতে লাগলেন। আমি দৌড় দিয়ে এবার পিছনে পালালাম। দেখুন স্যার, আপনি আর আমার দিকে এগোবেন না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি শুধু আপনাকে থামাবার জন্য এই শর্ত দিয়েছিলাম, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। সে তুমি যে কারণেই বলে থাকো, তুমি তোমার দেওয়া শর্ত না স্বীকার করতেই পারো, কিন্তু আমার গ্রহণ করার শর্ত অবিষ্কার করতে পারবো না। বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। আমার হাত টান দিয়ে এবার পিছন থেকে আমায় নিয়ে আসলো। আমি শত চেষ্টা করেও ছাড়াতে পারলাম না। হুজুর বিয়ে পড়াতে শুরু করলেন। ম্যাজিস্ট্রেট স্যার আমার হাত এখন ধরে আছেন। বিয়ে পড়ানো শেষ, স্যার আমাকে জোর করে কবুল বলিয়েই ছাড়লেন। এবার কাজী সাহেব ম্যাজিস্ট্রেট স্যারের সাইন নিলেন, আমাকেও জোর করে সাইন করালেন। আমি এবার জোরে জোরে কান্না করতে লাগলাম। ইভা আমার ধরে কান্না করে দেয়। ম্যাজিস্ট্রেট স্যার লোকগুলোকে আমাদের বাসায় পৌঁছে দিতে বলে। ইভা আমায় ধরে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ম্যাজিস্ট্রেট স্যার আর কোনো কথা না বলে বসে থাকে। আমাদের বাসার সামনে আমাদের নামিয়ে দিয়ে যায়। ইভা, বাসায় কি এসব ঘটনার কথা বলবো? না, এখনই কিছু বলার দরকার নেই। আপাতত চার দেয়ালের মাঝেই থাকতে দে, পরে দেখা যাবে কি হয়। তুই বাসায় যেয়ে নর্মাল ব্যবহার করবি। তোর বাবা যেরকম মানুষ, না হলে কিন্তু সমস্যা হতে পারে। ওকে, তুই এবার বাসায় যা বলে আমি বাসায় ঢুকে পড়লাম। মেঘ, আজ এত দেরি হলো কেন আসতে? আর তোকে এরকম দেখাচ্ছে কেন? কই মা, কিছু হয়নি তো। দেরি হয়েছে, ইভার সাথে আজ রেস্টুরেন্টে গেছিলাম তাই। মিথ্যা বললাম মাকে। আচ্ছা, আর কৈফিয়ত দিতে হবে না, ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। মা, আমার খিদে নেই বলে রুমে চলে আসলাম। দরজাটা বন্ধ করে খুব কাঁদলাম। আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমার একটা ভুলের জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল। বাবা মার আশা ভরসা সব তছনছ হয়ে গেল। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালের মায়ের ডাকে ঘুম ভাঙে। কিরে, আজ পরীক্ষা নেই? না মা, দেখো না আমায়, আরেকটু ঘুমাই। না, তাড়াতাড়ি ওঠ, আজ তোকে দেখতে আসবে। কি? আমি এক লাফে উঠে বসে পড়লাম। কি বলছো মা? আমি না বলেছি আমি এখন বিয়ে করব না? আমি মনে মনে বলতে লাগলাম যে মা, আমার বিয়ে হয়ে গেছে। মায়ের ডেকে আমার ধ্যান ভাঙে। কিরে, কি ভাবছিস? আমি আর কিছু বলতে পারলাম না। আমি ওয়াশরুমে চলে গেলাম।
নাস্তা খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ছেলের বাড়ির লোকেরা 10টার মধ্যে চলে আসবে। মেঘ, এমন করে না বোন আমার, এখানে বাবা মার সম্মান জড়িয়ে আছে, প্লিজ তুই বোঝার চেষ্টা কর। আমি আর কোনো কথা বললাম না। আপু আমায় সাজিয়ে ছেলের বাড়ির লোকের সামনে নিয়ে আসে। ছেলের মা আমাকে নানা ধরনের প্রশ্ন করেন, তারপরে আমায় নিয়ে যেতে বলে। আপু আমায় নিয়ে আসে। পরে আপু এসে বলে ওনাদের নাকি আমাকে পছন্দ হয়েছে। পরীক্ষার পরে বিয়ের দিন ঠিক করে তার ছেলেকে বিদেশ থেকে আসতে বলবেন। পরের দিন সকালে আমি পরীক্ষা দিতে চাই। পরীক্ষা হলে থাকাকালীন ম্যাজিস্ট্রেট স্যার শুধু একবার এসেছেন, তার দায়িত্বর খাতিরে। এমন করে প্রায় পরীক্ষা শেষ হতে চলছে। আজ পরীক্ষার শেষ দিন। আজ আমায় ম্যাজিস্ট্রেট স্যারের সাথে দেখা করতেই হবে। পরীক্ষা যখন শেষ ঘন্টা বাজে, আমি তাড়াতাড়ি বের হয়ে আসি। দেখি ম্যাজিস্ট্রেট স্যার আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি তার সামনে গিয়ে দাঁড়াই। কি ব্যাপার, সামনে এসে দাঁড়ালে কেন? স্যার, আপনার সাথে আমার কথা আছে। এখানে তোমার সাথে কথা বলার জায়গা না, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি, তুমি বাইরে আসো। উনি বাইক করে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি বাইরে গেলাম। দেখি ম্যাজিস্ট্রেট স্যার আমার জন্য অপেক্ষা করছেন। আমি সামনে যেতেই উনি আমাকে বাইকের পিছনে উঠতে বললেন। আমি বাধ্য মেয়ের মতন এক কথায় উঠে যাই। কিছুক্ষণ পর উনি একটা পার্কের সামনে বাইক থামালেন। তারপর দুজনে একটা বেঞ্চের উপর বসলাম। কি বলতে চাও এবার বলো। স্যার, ইচ্ছা থাকা সত্ত্বেই হোক বা নয় হোক, আমি কিন্তু আপনার স্ত্রী। এটা বলার জন্য কি তুমি আমায় ডেকেছো? না, মানে আসলে ম্যাজিস্ট্রেট স্যার আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে। হোয়াট? আগামী কয়েকদিনের মধ্যে বিয়ের তারিখ ঠিক হবে। আপনি বলেন এখন আমি কি করব? আপনি কি আমায় গ্রহণ করবেন নাকি না? কি বলতে চাইছো? তোমায় গ্রহণ করবো মানে? স্যার, আপনি কি আমি স্ত্রী হিসাবে মানেন? বিয়ে যেহেতু হয়েছে, তুমি তো আমার স্ত্রী, এতে মানা বা না মানার প্রশ্ন কোথায়? স্যার, তাহলে আমি এখন কি করব? কেন, তোমার বাবা মার কাছে আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলনি? না, মানে সাহস হয়ে ওঠেনি। আমার বাবা যেরকম রাগী, হয়তো আমার মেরেই ফেলবেন। এই কথা আগে মনে রাখতে পারোনি? স্যার ছাড়ুন, আমার হাতে লাগছে। লাগুক, কথা বলার সময় হোশ থাকে না? কাকে কি বলছো? আমার হাতটা ছেড়ে দিল। আমি এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম। পরের দিন সকালে আমি, বাবা, মা, আপু সবাই খাবার টেবিলে নাস্তা করছি। এমন সময় দরজায় কলিং বেল বাজলো। যা তো মেঘ, দরজাটা খোল। যাচ্ছি বাবা বলে দরজাটা খুললাম। আমি তাকিয়ে অবাক। এ কি, এ তো ম্যাজিস্ট্রেট স্যার, আমার কলেজের হাসান স্যার আর একটা লোক। আমি হাঁ হয়ে দাঁড়িয়ে আছি। আমার ধ্যান ভাঙলো বাবার ডাক শুনে। আমি আর কিছু না বলে দৌড়ে ওখান থেকে চলে আসলাম। ওনারা বাসার ভিতরে আসলেন। আরে হাসান সাহেব জি, কেমন আছেন? হঠাৎ আমার বাসায়? বাবা ওনাদের ড্রয়িং রুমে বসতে বললেন। হাসান সাহেব, ওনাদের তো ঠিক চিনলাম না। আর ওই উঁচু লোকটা বললেন, হাই, আমি জাফর রায়, রায় গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক, আর ও হলো আমার ছেলে রোদ রায়। আমি আড়াল থেকে সবটা দেখছিলাম। আমি এখন বুঝতে পারলাম যে লোকটা ম্যাজিস্ট্রেট স্যারের বাবা, আর ম্যাজিস্ট্রেট স্যারের নাম রোদ রায়। মা আর আপু নাস্তা নিয়ে ড্রয়িং রুমে আসলো। আপু ম্যাজিস্ট্রেট স্যারকে দেখে বলল, আরে রোদ, তুমি এখানে? আলো, তুমি? এটা তোমার বাসা? আমি তো পুরো অবাক। আপু ম্যাজিস্ট্রেট স্যারকে কিভাবে চেনে? আলো, তুমি ওনাকে চেনো? হ্যাঁ বাবা, আমি আর রোদ এক ক্লাসে পড়তাম। আঙ্কেল, আমি কি আলোর সাথে এক কথা বলতে পারি? ঠিক আছে বাবা। ম্যাজিস্ট্রেট স্যার আপুর সাথে ছাদে চলে গেলেন। আর হাসান স্যার বাবাকে আমার আর ম্যাজিস্ট্রেট স্যারের বিয়ের ব্যাপারে সবটা বললেন। ম্যাজিস্ট্রেট স্যার হয়তো আপুর কাছেই এই কথা বলছেন। আমি আর দেরি না করে রুমে যেতে নিলাম। এরই মাঝে ম্যাজিস্ট্রেট স্যার আর আপু আমার সামনে চলে আসলো। আমি ওদের দিকে না তাকিয়ে রুমে চলে যেতে নিলাম। আপু আমার হাতটা ধরে নিল। কোথায় যাচ্ছিস? আমার সাথে আয়, রোদ আমায় সবটা বলেছে। আমি ম্যাজিস্ট্রেট স্যারের দিকে তাকালাম। উনিও আমার দিকে তাকিয়ে আছেন, তবে ওনার চোখ দেখে আমার মনে হলো উনি কান্না করছেন। আমি নিচের দিকে তাকালাম।
মেঘ, আমার সাথে চল। কোথায়? গেলেই দেখতে পাবি। আপু আমায় টানতে টানতে বাবার সামনে নিয়ে আসলো। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় ম্যাজিস্ট্রেট স্যারের বাবা বললেন, এই বুঝি আমার বৌমা? বিয়ান সাহেবা, আপনি আমার বৌমার গায়ে হাত তুললেন কেন? এখন কিন্তু আমারও বাড়ির বউ। আমি তো ভেবে পাচ্ছি না একটা মানুষ এতটা ভালো কিভাবে, যার ছেলে একটা মেয়েকে না জেনে শুনে বিয়ে করে নিল, সেই ছেলের বউকে কোনো রকম বাধা ছাড়াই মেনে নিল কিভাবে। আমার ভাবনার অবসান ঘটলো যখন ম্যাজিস্ট্রেট স্যারের বাবা আমার মাথায় হাত রেখে বললেন, আমার বৌমা তো খুব মিষ্টি দেখতে। আমি তার পায়ে হাত দিয়ে সালাম করলাম। বিয়ান সাহেব, আমি আজ আমার বৌমাকে নিয়ে যেতে এসেছি। আমি এই কথা শোনা মাত্রই ম্যাজিস্ট্রেট স্যারের দিকে তাকালাম, কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার এক ধ্যানে আলো আপুর দিকে, আর তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে ওখান থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মা আমার রুমে আসলো। মা বললেন ওনারা নাকি আজ আমাকে নিয়ে যাবেন। এই কথা বলার সাথে সাথে মা আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। মা, এই বিয়েটা ভুলবশত হয়ে গেছে। আমি এই বিয়েটা করতে চাইনি মা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমার মেয়েটা কখন যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। মা, তুমি ওনাদের চলে যেতে বলো, আমি ওনাদের সাথে যাব না। তা তো হয় না রে মা, বিয়ে যখন হয়ে গেছে তোকে তো যেতেই হবে। আমি মাকে জড়িয়ে কান্না করে দিলাম। আলু আপু আমার জামা কাপড় লাগেজে ভরে দিলেন। আমাকে ম্যাজিস্ট্রেট স্যারের বাড়ি নিয়ে আসা হলো। দরজায় পা রাখতেই একটা মেয়ে বলে, দাঁড়াও ভাইয়া, ভাবিকে নিয়ে এখনই এসো না, মা বরণ ডালা সাজাচ্ছে। ভাইয়া ডাক শুনে বুঝলাম এটা ম্যাজিস্ট্রেট স্যারের বোন। এক ভদ্র মহিলা বরণ ডালা নিয়ে আসছে। আমি ভেবে নিলাম এটা ম্যাজিস্ট্রেট স্যারের মা, মানে আমার শাশুড়ি মা। উনি আমাকে আর ম্যাজিস্ট্রেট স্যারকে বরণ ডালা দিয়ে বরণ করলেন। আমি স্যারের মাকে সালাম করলাম। শাশুড়ি মাও আমায় হাসি মুখে ঘরে তুলে নিলেন। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, যার ছেলে পরীক্ষা হলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, তাদের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাকে হাসি মুখে মেনে নিয়েছে। এই নিশি, তোর ভাবিকে নিয়ে উপরে তোর ভাইয়ার রুমে নিয়ে যা। আচ্ছা মা, এসো ভাবি, আমি তোমাকে ভাইয়ার রুমে নিয়ে যাই। আমি নিশির সাথে চলে আসলাম। ম্যাজিস্ট্রেট স্যারের রুমটা খুব পরিপাটি। আমি খাটের উপরে বসলাম। জানো ভাবি, ভেবেছিলাম ভাইয়ার বউ বুঝি আর দেখা হবে না। কেন? না মানে এমনি। ভাবি, তুমি অনেক জার্নি করে এসেছো, এবার ফ্রেশ হয়ে আসো। আর হ্যাঁ, আজ কিন্তু তোমাদের বাসর রাত। এমন সময় ম্যাজিস্ট্রেট সাহেব হাজির। নিশি, হয়েছে, তোমাকে পাকা পাকা কথা বলতে হবে না। বারে, সত্যি কথা বললেই দোষ। নিশি, তুই এখান থেকে যাবি না আমি মাকে ডাক দেব? হয়েছে, আর মাকে ডাক দিতে হবে না, থাকো তুমি তোমার বউকে নিয়ে, আমি চললাম। ম্যাজিস্ট্রেট স্যার আমার বাসায় যাওয়া হতে এখনো পর্যন্ত আমার দিকে একবারও তাকায়নি। আমার ভাবনার অবসান ঘটে ওনার দিকে তাকিয়ে দেখি উনি ওয়াশরুমে চলে গেলেন। কিছুক্ষণ পরে নিশি আমাকে নিচে খাবার খেতে নিয়ে যায়। ম্যাজিস্ট্রেট স্যারকে আসতে বলে উনি খাবেন না বলে দেয়। আমার খাবার খাওয়ার সময় উনি কোথায় যেন চলে যায়। আমার খাওয়া শেষে নিশি আমাকে ওর রুমে নিয়ে গল্প করতে থাকে। প্রায় 12টার সময় নিশি আমাকে ম্যাজিস্ট্রেট স্যারের রুমে নিয়ে আসে, কিন্তু রুমটা এখন আর আগের মতো নেই, সবটা জুড়ে ফুল দিয়ে সাজানো। আমায় নিশি রুমে রেখে চলে যায়, কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার এখনো আসেনি। আমি জানলা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছি, আর চাঁদটাও যেন আমায় দেখে কিছু বলতে চাইছে। এই সময় দরজা খোলার আওয়াজে তাকালাম। ম্যাজিস্ট্রেট স্যার এসেছে। আমি ওনার পায়ে হাত দিয়ে সালাম করলাম। মেঘ, আমি তোমায় কিছু বলতে চাই। জি স্যার, বলেন। দেখো মেঘ, তোমার আমার বিয়েটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। আমি শুধু আমার বাবা মার কথা ভেবে তোমার দেওয়া শর্তে রাজি হয়েছিলাম। মানে কি বলতে চাইছেন আপনি? দেখো মেঘ, আমার বাবা মার ছেলের বউ দেখার ইচ্ছে ছিল, আর তাদের ছেলের বউ দেখানোর জন্যই
তোমার দেওয়া শর্ত আমি মেনে নিয়েছি। তার মানে? মানে হলো আমি বিয়ে, ভালোবাসা এসবের প্রতি কোনো ভরসা করি না। কিন্তু কেন স্যার? কারণ আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আর ও আমার ভালোবাসার ভরসার মান রাখতে পারেনি। তাহলে আমার সাথে এই নাটকীয়তা মানে কি? নাটকীয়তা তুমিও কম করনি মেঘ। মানে আমি আপনার সাথে কি এমন করলাম বুঝলাম না। সে বুঝে তোমার লাভ নাই। উনি আমার মুখে বালিশ মেরে আমায় নিচে ঘুমাতে বললেন। আমি আর ভাষা খুঁজে পেলাম না, শুধু চোখ দিয়ে পানি নীরবে বইছে। আমি কখন ঘুমিয়ে পড়লাম জানা নেই। ঘুম থেকে উঠে দেখি ম্যাজিস্ট্রেট স্যার ঘরে নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। কি ব্যাপার ভাবি, রাত কেমন কাটলো? হুম হুম হুম। আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না। কি হলো ভাবি, কথা বলছো না কেন? নাকি লজ্জা পাচ্ছ? না না নিশি, এমন কিছু না। আসলে ভাবছি তুমি কালকে আমাকে বললে তোমার ভাইয়ার বউ দেখা হবে না, সেটা কেন? আসলে ভাবি, ভাইয়া না একটা মেয়েকে অনেক ভালোবাসতো, আর ওই মেয়েটা ভাইয়াকে বিয়ে না করে অন্য একটি ছেলেকে বিয়ে করে নেয়, আর ভাইয়া ওকে ভুলে থাকার জন্য বিদেশে চলে যায়। মা বাবা তো ভাইয়ার জন্য প্রায় মরে যাওয়ার অবস্থা। তারপরে প্রায় 5 বছর পর ভাইয়া দেশে আসে। বাবা স্ট্রোক করার কথা শুনে বাবা মা শতবার বলার পরেও ভাইয়া বিয়ে করার জন্য রাজি হয়নি। তারপরে হঠাৎ একদিন খাবার টেবিলে বসে তোমাদের বিয়ের কথা জানায়। বাবা মা তো খুশিতে আত্মহারা ভাইয়ার বিয়ের কথা শুনে। বাবা তোমাকে বাসায় নিয়ে আসার কথা জানায়, কিন্তু ভাইয়া বলে তোমার বাড়ি থেকে নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বাবা নিজে যে তোমায় নিয়ে আসে। আচ্ছা নিশি, মেয়েটা কে সে কি তুমি জানো? না ভাবি, তবে মেয়েটার একটা ছবি আমি ভাইয়ার মোবাইলে ওয়ালপেপারে দেখেছি। মেয়েটা দেখতে কিছুটা তোমার মতো। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমিই সেই মেয়ে, পরে যখন শুনলাম তুমি এইচএসসি পরীক্ষা দাও তখন ভাবলাম সে তুমি না, কারণ সে মেয়ে নাকি ভাইয়ার ক্লাসমেট ছিল। আসলে সেই মেয়েটা তোমার ভাইয়াকে বিয়ে করলো না কেন? তা তো জানি না ভাবি, বরং ভাইয়াও জানে না মেয়েটা এমন কেন করলো। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার জন্য একটা মানুষের ভালোবাসার জগৎ নষ্ট হয়ে গেল। এমন সময় ম্যাজিস্ট্রেট স্যারের আগমন। আপনি কোথায় ছিলেন? তোমার বাসায় যাব, রেডি হয়ে নাও। কেন? তোমার বাবা ফোন দিয়েছে, তোমার মা তোমায় দেখতে চায়। আমি তো খুশিতে আত্মহারা। মাকে দেখতে খুব মন চাইছে। মায়ের কাছে সব কষ্ট শেয়ার করলে মনে হয় কিছুটা শান্তি পাবো। আমি আর ম্যাজিস্ট্রেট স্যার আমাদের বাড়ি চলে আসলাম। আমি মাকে ধরে খুব কান্না করলাম। মা আমার কান্না দেখে নিজেকে সামলে রাখতে পারলো না। আমি নিজেকে সামলে, মা তুমি শুধু কান্নাই করবে নাকি আমাদেরকে ভিতরে যেতে দিবে? আচ্ছা বাবা আয়। বাবা তুমিও আসো, আমি রুমে চলে গেলাম। মা আপু কোথায়? আপুকে দেখছি না। আমি খেয়াল করলাম ম্যাজিস্ট্রেট স্যার চারিদিকে তাকিয়ে আছে, আলো আপু কই। আমি ভাবলাম হয়তো ফ্রেন্ড, তাই হয়তো আপুকে খুঁজছে। আলো বাসায় নেই, ওর কোনো বান্ধবীর বাসায় গেছে। তার কিছুক্ষণ পর আলো আপু আসলো। ম্যাজিস্ট্রেট স্যার আপুকে দেখে কেমন আছে, ওর স্বামী কই ইত্যাদি জিজ্ঞাসা করে। খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমাতে যায়। আমি রুমে যেয়ে দেখি ম্যাজিস্ট্রেট স্যার রুমে নেই। ভাবলাম হয়তো ছাদে গেছেন, আমি ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার এখনো রুমে আসেনি। তাই আমি ছাদে গেলাম। গিয়ে যা দেখলাম আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ম্যাজিস্ট্রেট স্যার আর আলো আপু একসাথে জড়িয়ে আছে। তুমি আমায় একা করে চলে গিয়েছিলে, আমি আজও তোমায় ভালোবাসি। আই লাভ ইউ আলো, আমি তোমায় ছাড়া বাঁচবো না। আপু কিছু বলছে না, তার মানে আপু ম্যাজিস্ট্রেট স্যারকে ভালোবাসতো। আমার ভাবনার অবসান ঘটলো যখন ম্যাজিস্ট্রেট স্যার আপুকে ধাক্কা দিয়ে চলে আসছিল। ম্যাজিস্ট্রেট স্যার ছাদ থেকে নেমে যাওয়ার সময় আমার সাথে তার দেখা। মেঘ, তুমি এখানে এত রাতে কখন এসেছো? আমি তার কোনো কথা জবাব না দিয়ে দৌড়িয়ে রুমে চলে আসলাম। তার মানে
ম্যাজিস্ট্রেট স্যার আপুকে ভালোবাসে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি যা দেখেছি তা সত্যি। এমন সময় ম্যাজিস্ট্রেট স্যার এসে আমাকে জড়িয়ে ধরেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আই এম সরি মেঘ, তুমি যা দেখেছো তার মাঝে আলাদা আরও একটা সত্যি আছে। মেঘ, তোমার আপুকে আমি ভালোবাসতাম, কিন্তু সেটা 5 বছর আগে, আর সে ভালোবাসা অনেক আগেই মারা গেছে। এখন বর্তমান যেখানে তুমি আমার স্ত্রী, আর আমার ভালোবাসা শুধু তোমাকেই দিতে চাই। ও ঠিক আছে, আপনি আপনার ভালোবাসা আমাকে দিতে চান, তাহলে বাসরাতে কেন আমায় মেনে নিতে পারেননি? কেন দেননি আপনার ভালোবাসার অধিকার? কেন বলেছিলেন আপনি আর একটা মেয়েকে ভালোবাসেন? আমি আর কোনো কথা বলতে পারলাম না। ম্যাজিস্ট্রেট স্যার এসে ওনার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। প্রায় 30 মিনিট পর উনি আমায় ছাড়লেন। মেঘ, তোমাকে আমি বিয়ে শুধু তোমার দেওয়া শর্তের কারণে করিনি। তাহলে কেন করেছেন? তোমাকে ভালোবেসে করেছি। তোমাকে যেদিন প্রথম দেখেছি, আমি তো আপনাকে আমাদের এলাকায় আগে দেখেছিলাম। আপনি আমায় প্রথম দেখেছিলেন? তোমার কলেজের সামনে প্রথম দেখেছি, যেদিন তুমি একটা ছেলেকে আমায় দেখিয়ে বলেছিলে যে তুমি আমায় ভালোবাসো। আমি সেদিন পুরনো সব ভুলে তোমায় ভালোবেসেছি। কিন্তু স্যার, আমি তো সেদিন আকাশকে মিথ্যা বলেছিলাম। ও আমাকে ভালোবাসি ভালোবাসি বলে পাগল করে ফেলেছে প্রায়। তাই আমি আমার সামনে যে ছিল তাকে ভালোবাসি বলে দিয়েছি, কিন্তু সে আপনি ছিলেন। হ্যাঁ মেঘ, সেদিন আমি ছিলাম। আমি জানতাম তুমি ছেলেটাকে মিথ্যে বলছো, কারণ আমি তোমাকে চিনতামই না। তবে ভালো আমি তোমায় এই জন্যই বেসেছি, কারণ যে মেয়ে একটা ছেলেকে তার ভালোবাসার জন্য মিথ্যা বলতে পারে, সে তার সত্য ভালোবাসার জন্য হাজারটা মিথ্যাকে সত্য বানাতে পারে। সে তার ভালোবাসার জন্য সব করতে পারে। মুখ বুজে ভালোবাসার কবর দিবে না, যেটা তোমার আপু আলো করেছে। কি করেছে আপু আপনার সাথে? আর আপনি কি জানতেন আমি আলো আপুর বোন? সেই জন্য কি আমাকে বিয়ে করে প্রতিশোধ নিতে চাইছেন? আর আজ যা আমি দেখলাম তার মানে কি? না মেঘ, আমি জানতাম না তুমি আলোর ছোট বোন। আর আলো আমার সাথে যা করেছে আমি সেটা তোমার কাছে বলতে পারবো না। তুমি আজ যা কিছু দেখেছ সেটা শুধু হিসেব চুকিয়ে নেওয়া ছিল, আর কিছু না। তবে আমি যে দেখলাম, ম্যাজিস্ট্রেট স্যার আমার ঠোঁটে হাত দিয়ে বললেন, মেঘ, আর একটাও কথা না। আমি অতীত ভুলে যেতে চাই। সেটা তুমি আমায় ভালোবেসে ভোলাবে, ওকে? তোমার আপু আমার অতীত ছিল, আর তুমি আমার বর্তমান, আমার বউ, আমার ভালোবাসা। আর যেই সেই বউ না, পরীক্ষার হলে বিয়ে করা একমাত্র বউ। আচ্ছা আপনি আমাকে ভালোবাসেন, তাহলে প্রমাণ হয়ে যাক। কি প্রমাণ চাও তুমি বলো, আমি সে প্রমাণ তোমাকে দেব। ওকে, তাহলে আপনার মোবাইলটা আমার কাছে দিন। আমাকে নিশি বলেছিল আপনি যাকে ভালোবাসেন তার ছবি আপনার মোবাইল ওয়ালপেপারে আছে, কিন্তু উনি আমাকে মোবাইল দিতে চাচ্ছেন না। তাই আমি ওনার থেকে অনেক জোর করে নিলাম। এ কি সত্যি এখানে আমার ছবি সেভ করা আছে? এ কি এখানে তো আমার ছবি সেভ করা, তার মানে উনি এতক্ষণ যা বলছে সবটা সত্যি। আমি স্যারকে আর কোনো কথা না বলে বিছানায় এসে বসলাম। স্যারও আমার পাশে এসে বসলেন। কি মেঘ, প্রমাণ পেলে নাকি? তবে এখন কি ভালোবাসার অধিকার আদায় করে নেব নাকি? আমি আর কোনো জবাব দিতে ভাষা পেলাম না, তাই নীরব হয়ে বসে আছি। উনি আমার খুব কাছে এসে আমার কোমরে হাত রেখে বললেন, কি হলো, এখন কেন কথা বলো না? তবে কি আমার মেয়ের মা হবার সুযোগটা তোমাকে দিয়ে দিব? স্যারের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। মানে কি বলতে চান আপনি? আমার কারো মেয়ের মা হবার কোনো দরকার নেই। তবে ছেলের মা হতে চাও? আমি কারোরই মা হতে চাই না। আমি পড়ালেখা করে অনেক বড় হতে চাই, বুঝলেন মিস্টার ম্যাজিস্ট্রেট? বারে, তবে কি যারা পড়ালেখা করে না তারা কি আজীবনে ছোটই থাকে? আমি সেটা বলতে চাইনি। আমি বলেছি আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, চাকরি করতে চাই। এটা আমার স্বপ্ন, বুঝেছেন? তবে গোলমালটা আপনি পুরোটাই করে দিয়েছেন। কেন? আমি আবার কি করলাম?
যা করেছেন একদিকে ভালোই করেছেন, বাবার দিয়ে সত্যটা তো আর মাথায় বোঝা হয়ে নেই। কেন? বাবার দেওয়া শর্ত আবার কি? সে জেনে আপনার কাজ নেই, আর আপনার বোঝার বয়সও হয়নি। আচ্ছা মেঘ, তুমি কি কাউকে ভালোবাসো? আমি আর ভালোবাসা পূর্ব পশ্চিম মেলামেশা। মেঘ, এবার তোমাকে একটা কথা বলি, আর একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা বলে? মেঘ, তুমি আমার পজিশনটা তো জানোই, আর আমার সোসাইটি উপযোগী হতে হলে তোমাকে আরো লেখাপড়া করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। যা বাবা, আপনি তো আমার বাবার থেকে এক কাটি উপরে। পাশ করি না করি তার খবর নেই, আবার কয় কি? পাশ করি মানে কি বলতে চাও তুমি? আমার কথা না রাখা পর্যন্ত কিন্তু তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না। তাহলে আমায় ভুলে যাওয়াটাই আপনার কাছে অতি উত্তম, বুঝলেন? কারণ সূর্য পশ্চিম দিকে উঠলেও আপনার কথা আমি রাখতে পারবো বলে আমার মনে হয় না। পারতে তোমাকে হবেই মেঘ, সেটা যেভাবেই হোক, কারণ তোমাকে আমার চাই। কিন্তু আমি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করব বলেন? আমি পারবো না, আমি মোটেই ভালো ছাত্রী না। আমি একটা সাজেশন দিতে পারি। আপনার সাজেশন তো আমাকে জিলাপির প্যাচে ফেলবে, সে আমার জানা আছে। তাও বলেন শুনি। মেঘ, তুমি আমার কাছে প্রতিদিন পড়তে বসবে, আমি তোমাকে তোমার কেরিয়ার গোছাতে সাহায্য করব। আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। পরের দিন সকালে আমরা স্যারের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি চলে আসলাম। কি ভাবি, তোমরা এসেছো, তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না। মাকে বললাম তোমাকে ফোন দিতে, মা তাও দিল না। আচ্ছা ঠিক আছে, আমি তো আবার এসে গেছি, আর কোনো অভিযোগ করতে হবে না। না রে মা, ওর কথায় কান দিস না। ও আমাকে পাগল বানিয়ে ফেলছে তোদের আসতে বলার জন্য। যাই হোক, বলো তোমার মা বাবা কেমন আছে? সবাই ভালো আছে। আপনি ভালো আছেন? বাবা কোথায়? তোমার বাবা অফিসে গেছেন। এবার উপরে যাও, ফ্রেশ হয়ে নিচে আসো। আমি উপরে চলে আসলাম স্যারের রুমে। স্যারও চলে আসলেন। কাল যে তোমার রেজাল্ট দিবে, তুমি তা জানো? আমার হঠাৎ ইভার কথা মনে পড়ে। ইভার সাথে অনেকদিন ধরে কথা হয় না, তাই ইভাকে ফোন করলাম। ফোনটা বেজে যাচ্ছে, ইভা ধরছে না। অনেকবার ট্রাই করার পর ইভা ফোনটা ধরলো। ইভা কেমন আছিস? কিন্তু কোনো উত্তর দিল না। কিরে, কথা বলছিস না কেন? তোর সাথে আবার কিসের কথা? বিয়ে করে তো আমায় ভুলেই গেছিস। না না সোনা, এমন করে বলে না। তুমি তো আমার জান, তোমাকে কিভাবে আমি ভুলি বলো? আসলে একদিন আমি মারা গেছিলাম তো, সেই কারণে আমার জানটা আমার কাছে ছিল না। থাক থাক, আর ভাষণ দিতে হবে না। এ কথা আমি বহুবার শুনেছি, এবার থামিন। তাই জান, সরি জান, আজ থেকে আর তোমাকে আলাদা হতে দিব না। তোমার সাথে আমার অনেক কথা আছে, পরে বলবো। এখন রাখি, বাই। এই কি স্যার, আমার দিকে এমন বড় বড় চোখ করে তাকিয়ে আছেন কেন? এই, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি ভয় পাই না বুঝি? আমার হাতটা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বললেন, এই, তুমি কার সাথে জান জান বলে কথা বলছিলে? তোমার সাহস হয় কি করে আমার সামনে অন্য কারোর সাথে এভাবে কথা বলার? স্যার আমার হাতে ব্যথা লাগছে, আমাকে ছাড়ুন। স্যার আমি ইভার সাথে কথা বলছিলাম, ও আমার খুব কাছের বান্ধবী। উনি আমাকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালেন। সে কথা তুমি আগে বলতে পারতে মেঘ, তাহলে আমার এই ব্যবহার করতে হতো না। যা হয় ভালোর জন্যই হয়, তা না হলে আপনার এইরকম রূপটা দেখতে পেতাম না। সরি মেঘ, আমার এরকমটা করা উচিত হয়নি। আমি কিছুক্ষণের জন্য হলেও ভেবেছিলাম তুমি হয়তো তোমার বোনের মতো। আমি কোনো কথা না বলে বেলকনিতে দাঁড়ালাম। কখন যে চেয়ারে ঘুমিয়ে পড়েছি বুঝিনি। সকালে পাখির ডাকে ঘুম ভাঙলো। এ কি, আমি বিছানায় কি করে এলাম? কারোর হাত আমার শরীরে অনুভব করলাম। পাশ ফিরে তাকাতে এ কি, স্যার আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওনার হাত সরিয়ে উঠতেই বললেন, কি ঘুম হলো মহারানী? আমি এখানে এলাম কি করে? তোমার এত ভালো একটা বর থাকতে তুমি বেলকনিতে ঘুমাবে ভাবলে কি করে? আমি কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম।
জানতে পারলাম এবার নাকি নিশিও এইচএসসি পরীক্ষা দিয়েছে। আমরা সবাই নাস্তা করে বসে আছি, এমন সময় স্যার আসলেন। পরীক্ষার রেজাল্ট দিয়েছে, নিশি নাকি A+ পেয়েছে। উনি আমার দিকে রাগি চোখে তাকালেন। স্যারের তাকানোর ভাবে বুঝে নিলাম আমি হয়তো ফেল করেছি। এই কি, স্যার আমায় তার কোলে তুলে নিলেন। মেঘ, তুমি A+ পেয়েছো। আমি ওনার কথা মেনে নিতে পারিনি, কারণ আমি যা লিখেছি তাতে বেশি হলে আমার 5 নাম্বার হবে, কিন্তু A+ প্রশ্নই আসে না। আমি তাড়াতাড়ি রুমে চলে আসলাম, এসে ইভাকে ফোন করলাম। ইভা ফোন ধরলো। ইভা, তুই পরীক্ষার রেজাল্ট জেনেছিস? হ্যাঁ, তুই A+ পেয়েছিস। আমি A+ পেয়েছি, তুই জানলি কি করে? আর তুই কি পেয়েছিস? আমি C পেয়েছি। এবার সত্যি করে বল, আমি A+ কি করে পেলাম? মেঘ, আসলে পরীক্ষায় আমি তোর খাতায় লিখেছিলাম, আর তুই যে খাতায় লিখে জমা দিয়েছিস ওইটা আমার খাতা ছিল। আমি তোর বাবার দেওয়ার সত্য তোকে জেতাতে চেয়েছিলাম। আমি চাইনি তুই কোনো সমস্যার মুখোমুখি দাঁড়াস, কারণ আমি তোর কারণেই পরীক্ষার হল পর্যন্ত যেতে পেরেছি। তুই যদি ওই দিন আমার পরীক্ষার জন্য যে টাকাটা প্রয়োজন ছিল তা না দিতিস, তাহলে আমি পরীক্ষা দিতেই পারতাম না। তাই তোর জন্য এতটুকু আমি করতেই পারি। তাই বলে তুই নিজের কেরিয়ার নষ্ট করে আমাকে শোধ করবি? আমি এটা কিছুতেই মেনে নিব না। আমি এক্ষুনি ম্যাজিস্ট্রেট স্যারকে সব বলে দিব। না মেঘ, তুই এমন কিছু করবি না, তোর আমার কসম লাগে। আমি আর এবারে কিছুই বলতে পারলাম না, তাই রাগ করে ফোনটা কেটে দিলাম। আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমার কপালটাই খারাপ, সবার ভালো করতে যে নিজেই আরো ক্ষতি করে দিই। আমি খুব কান্না করছি। এমন সময় ম্যাজিস্ট্রেট স্যার চলে আসলেন। আমাকে উনি জিজ্ঞাসা করলেন আমি কেন কান্না করছি, কিন্তু আমি কোনো জবাব দিতে পারছি না। তাই স্যার আমার কাছে এসে বললেন, দেখো মেঘ, আমি জানি না তুমি কি কারণে এতটা কান্না করছো, তবে তুমি কান্না করার মতো কোনো কাজ আমি করেছি বলে আমার মনে হয় না। এবার আমি স্যারকে জড়িয়ে ধরে আরো বেশি কান্না করছি। এবার স্যার আমাকে কয়েকটা চুমু দিলেন। এই পাগলি, কেন কান্না করছো? আমি আছি তো তোমার পাশে। তোমাকে আমি সারা জীবন আগলে রাখবো। একটা আঁচড়ও তোমার গায়ে আমি লাগতে দেব না। এবার চলো, মা খাবার খেতে ডাকছে। স্যার আমাকে নিয়ে নিচে চলে আসলেন। শাশুড়ি মা আমাদের খাবার দিলেন। রোদ, আমার তোর সাথে একটা কথা ছিল। খাবার শেষে তুই আমার রুমে আয়। বৌমা, তুমিও এসো। খাবার শেষে আমি স্যার শাশুড়ি মায়ের রুমে আসলাম। বাবা মা রুমে বসে আছে। মা, বলো কেন ডাকছো? কি বলবে? রোদ, আমি আর তোর বাবা দুজনেই চাই আমাদের ঘরে একটা বাচ্চা আসুক। মানে কি বলতে চাইছো মা? কিসের বাচ্চা আসবে আমাদের ঘরে? কেন, তোর আর মেঘার বাচ্চা, মানে আমাদের নাতি নাতনি। মা, তুমি এ কথা আর কখনো বলবে না। আগে মেঘা নিজে প্রতিষ্ঠিত হয়ে নিক। আমি চাই না ও আমার পরিচয়ে পরিচিত হোক। ওর নিজেরও একটা পরিচয় হওয়া প্রয়োজন। আমি আর এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে আসলাম। স্যার এসে আমাকে বললেন, মেঘ, তুমি কিছু মনে করো না। আসলে সব বাবা মায়েরই তার সন্তানদের নিয়ে এমন একটা স্বপ্ন থাকে। আর আমার যেরকম স্বপ্ন নেই এরকমও নয়। তবে এর জন্য তোমার আমার দুজনেরই সময়ের প্রয়োজন। যাই হোক, এবার শোনো, আমার কিছু বন্ধু আসবে। তুমি মায়ের সাথে রান্নায় সাহায্য করো। সন্ধ্যা নাগাদ স্যারের কয়েকজন বন্ধু আসলো। ওনাদের নাস্তা দেওয়ার জন্য শাশুড়ি মা আমাকে পাঠালেন। আমি নাস্তা নিয়ে ওনাদের সামনে গেলাম। মেঘা, কাজের আন্টি কোথায়? তুমি কেন এসেছ? না মানে স্যার, আন্টি বাসায় চলে গেছে, তাই মা আমাকে আসতে বলেছেন। এই রোদ, এই মেয়েটাকে রে, দেখতে তো খুব সুন্দরী। আমি তো প্রেমে পড়ে গেলাম। এই লোকটা এমন বাজে মন্তব্য শুনে আমি ওখান থেকে চলে আসলাম। দেখ, ও আমার বোনের বান্ধবী। ওকে কোনো খারাপ চোখে দেখবি না। আমি এটা ভেবে অবাক, স্যার আমার সত্য পরিচয়টা তার বন্ধুদের কাছে দিতে পারলো না। আমি এতটাই অযোগ্য। রাত হয়ে গেছে, স্যার ওনার বন্ধুদের বিদায় করে রুমে আসলেন। এরই মাঝে স্যার আমার হাত ধরে দেওয়ালের সাথে ঠেকিয়ে বললেন, এই, তোমাকে ওদের সামনে যেতে আমি বলেছিলাম, তুমি কেন গেলে?
তোমাকে ওরা বাজে কথা বলার সাহস পেত নাকি? এই, আপনি ডায়লগ বাদ দিন। আপনি কি মনে করেন নিজেকে? হ্যাঁ, নবাব? আমি আপনার কাছে এতটাই অযোগ্য যে আপনার বন্ধুদের কাছে আমার সত্যি পরিচয়টা দিতে পারলেন না? আমার হাতটা ছাড়েন মিস্টার রোদ, আমি ব্যথা পাচ্ছি। আর শোনেন, আজ থেকে আপনার সাথে আর কোনো কথা হবে না যতদিন না আমি আপনার যোগ্য হচ্ছি। আর আপনি নিজেকে যে হিরো মনে করেন, আপনি একবার ওটা ভেবেছেন যে আমি যদি আপনার সম্মান মর্যাদার মানুষ হয়ে উঠি, তখন তো আপনাকে আমারও ভালো লাগতে না পারে। তবে চেষ্টা করব আপনাকে সারা জীবন ভালোবাসার, আপনার স্বপ্ন পূরণ করার। আমি দৌড়ে ব্যালকনিতে চলে আসলাম। কখন যে ঘুমিয়েছিলাম নিজেই জানি না। আমি রুমে চলে আসলাম, স্যার যেন কার সাথে কথা বলছে। আমি ঘরের দিকে তাকিয়ে দেখি 2টা বাজছে। আমি কোনো কথা না বলে নিশির রুমে চলে আসছিলাম। এমন সময় স্যার আমার হাতটা ধরে নিলেন। কোথায় যাচ্ছ তুমি? আর আমাকে এতগুলো কথা শুনেও কি হয়নি? আরো কি বাকি আছে নাকি? স্যারের কোনো কথার জবাব দিলাম না। কি হলো? আমার কথার কোনো জবাব দিচ্ছ না কেন মেঘ? সরি মেঘ, আমার ভুল হয়েছে। এবার তো কথা বলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর পড়ালেখা করতে হবে না। আমি তোমাকে এভাবেই মেনে নিব। আর কাল আমার সব বন্ধুদের ইনভাইট করে তোমার পরিচয় সবাইকে জানাবো। আর রইল ভালোবাসার কথা, তা আমি আজই তোমাকে ওঝার করে দিব। সাথে সাথে আমাকে কোলে তুলে নিল। আমাকে খাটের উপর বসিয়ে উনি আমার খুব কাছে চলে আসলেন। আমি কিছু বলবো এমন সময় উনি আমাকে চুমু দিয়ে শুইয়ে দিলেন। আমি স্যারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। কি মনে করেন কি শুধু শরীরের চাহিদাকে পূরণ করাটাকে ভালোবাসা বলে? না, ভালোবাসা বলতে বিশ্বাস, ভরসা, মনের মিলকেও বোঝায়, যা আপনার আমার মাঝে গড়ে ওঠেনি। আর যেদিন এগুলোর অনুভূতি শিহরিত করবেন, আমি সেদিন আমাকে আপনার কাছে সমর্পণ করব। জানি না আমার আপু আপনাকে কেন সেদিন ছেড়ে সোহাগ ভাইয়াকে বিয়ে করেছিল। তবে একটা কথা আমি বলতে পারি, সেদিন যে সিদ্ধান্তটা আপু নিয়েছিল তার মাঝে কোনো ভুল ছিল না, যে ভুলের মাঝে আমি পা দিয়েছি। অনেক সময় ধরে তোমার কথা আমি শুনে যাচ্ছি, কারণ সেখানে আমার ভুল ছিল। কিন্তু তুমি তোমার সীমা পার করেছো। আমি তোমায় বিয়ে করেছি, রক্ষিতে রাখিনি। আমি তোমাকে এমন কিছু করিনি যে তুমি আমাকে এ ধরনের বাজে কথা শোনাবে। আমি তোমাকে বারবার বারণ করেছি আমার সামনে তোমার দিদির ব্যাপারে কোনো কথা বলবে না। তুমি সে কথা কেন মানো না? আমি আর কোনো কথা না শুনে রুম থেকে বেরিয়ে নিশির রুমে চলে আসলাম। ভাবি, তুমি এত রাতে আমার রুমে কিছু হয়েছে? আর বলো না, তোমার ভাইয়া যে জোরে নাক ডাকে আমি আর ঘুমাতে পারছিলাম না, তাই তোমার কাছে চলে আসলাম। সকাল হয়েছে, আমি নিচে এসে দেখি শাশুড়ি মা সবার জন্য চা বানিয়েছে। আমি শ্বশুর বাবাকে চা দিয়ে আসলাম। শাশুড়ি মা স্যারের জন্য চা নিয়ে যেতে বললেন। আমি যেতে না চাওয়া সত্ত্বেও যেতে হলো। শাশুড়ি মায়ের কথা তো আর ফেলতে পারি না। স্যার, আপনার চা। কোনো শব্দ না পেয়ে চলে আসছিলাম, এমন সময় উনি আমার হাতটা টেনে ওনার উপর নিয়ে যায়। চায়ের কাপ পড়ে যায় আমার পায়ে। রাতে কোথায় গিয়েছিলে আমার কথা শেষ না হতে? আমি ওনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমার পা জ্বলে যাচ্ছে। তাতে ওনার কোনো হুঁশই নেই। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। মেঘ, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমি কি এমন বলেছি? আমি উঠে চলে যেতে লাগলাম, কিন্তু হাঁটতে পারছি না। স্যার আমাকে কোলে করে খাটে বসায়। এবার সাহেব টের পেয়েছে যে চায়ের কাপের গরম চা আমার পায়ে পড়েছে। আমাকে খাটে বসে আমার পায়ে মলম লাগিয়ে দেয়। সরি মেঘ, আমি খেয়াল করিনি। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি আমাকে আগে বলবে তো, তাহলে তোমাকে এতটা কষ্ট পেতে হতো না। আমি ঠিক আছি, আপনাকে আমার চিন্তা করতে হবে না। এবার নাস্তা খেতে নিচে আসুন। আমি নিচে চলে আসলাম। শাশুড়িমা টেবিলে খাবার রাখছেন। মেঘ, তোমার কি হয়েছে মা? তুমি এভাবে হাঁটছো কেন? তোমার পায়ে কি হয়েছে? কিছু হয়নি মা, সামান্য ব্যথা পেয়েছি। আপনি বসেন, আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি।
শ্বশুর বাবা, নিশি, স্যার সবাই খাবার টেবিলে আসলো। আমি সবাইকে খাবার পরিবেশন করছি। স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি ওখান থেকে চলে আসছিলাম, এমন সময় মেঘ, শোনো, আজ ভার্সিটিতে ভর্তি হতে যাবে তুমি। আর নিশি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি একটা কাজ শেষ করে তোমাদের নিয়ে যাব। কিছু সময় পর স্যার আসলেন। আমি নিশি তার সাথে ভার্সিটিতে আসলাম। আমার আজ এবার কথা খুব মনে পড়ছে। ওর এত বড় ত্যাগের কারণেই আমি আজ এই জায়গায় পা রাখতে পারছি। পৃথিবীতে হয়তো ওর চাইতে ভালো বন্ধু আর দুই একটা নেই। আমার ভাবনার অবসান ঘটালো নিশির ডাকে। স্যার নাকি আমাদের ভিতরে রাখছেন। আমাদের ভর্তি হতে কোনো অসুবিধা হলো না, স্যার সব করিয়ে দিয়েছেন। কিছুদিন চলে গেল, আজ আমাদের ভার্সিটিতে প্রথম দিন। আমি আর নিশি একসাথে কথা বলছি, এমন সময় একটা ছেলে আমাদের সামনে আসে। হ্যালো, আমি আবির, 4র্থ বর্ষের ছাত্র। তোমাদের তো এর আগে কখনো দেখিনি, তা নতুন ভর্তি হয়েছ? হ্যাঁ, আমরা প্রথম বর্ষের। তোমাদের নাম কি? আমার নাম নিশি আর ওর নাম মেঘ। ক্লাসের সময় গেছে, তাই আমি নিশিকে নিয়ে ক্লাসে চলে আসলাম। নিশি শুধু ওই ছেলেটার কথাই বলে যাচ্ছে। ছেলেটা খুব স্মার্ট, তাই নিশি ওর প্রশংসা করেই চলেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে নিশি ছেলেটার উপর ক্রাশ খাইছে। ক্লাস শেষ করে বাসার জন্য রওনা হলাম। বাইরে গাড়ির জন্য অপেক্ষা করি, এমন সময় আবির এসে গাড়ি নিয়ে সামনে দাঁড়ায়। চলো তোমাদেরকে বাসায় ড্রপ করে দিই। তবে ছেলেটার এমন রসিকতা আমার খুব একটা ভালো লাগছিল না। তবে মনে হচ্ছে যে আবির ও নিশির প্রেমে পড়েছে। নিশি আমাকে এক প্রকার জোর করে আবিরের গাড়িতে উঠিয়ে নেয়। আবির আমাদের বাসার সামনে নামিয়ে দেয়। নিশি বাসায় আসতে বলে, তবে ও আরেকদিন আসবে বলে চলে যায়। সারা দিন শেষে রাতে নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছে। স্যার এখন বাসায় আসেনি। আমি ব্যালকনিতে চেয়ারে বসে মোবাইল টিপছি, এমন সময় একটা মেসেজ আসে। মেসেজটা আমাকে অবাক করে দিল। একটা রং নাম্বার থেকে আই লাভ ইউ লেখা। অবাক করা কাণ্ড হলেও অবাক হলাম না, হয়তো কেউ ভুল করে দিয়েছে। এমন সময় স্যারের আগমন। কি মেঘ, ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? ভালো। তা আপনার আসতে দেরি হলো কেন? আমাদের নিয়ে আসার কথা ছিল আপনার। আসলে আমার একটা জরুরি মিটিং ছিল, তাই আসতে পারিনি। আমি তো নিশিকে কল করেছিলাম, তোমার মোবাইল নাকি বাসায় রেখে গিয়েছিলে। যাই হোক, অনেক রাত হয়েছে, খাবার খেতে চলুন। খাওয়া শেষে ঘুম, ঘুম শেষে সকাল। ভাবি, তুমি তাড়াতাড়ি রেডি হও না, না হলে ভাইয়া আমাদের না নিয়েই চলে যাবে। আমি রেডি হয়ে আসলাম, গাড়ির সামনে সিটে বসলাম স্যারের পাশে, নিশি পিছনের সিটে। স্যার আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ কি যেন ভাবছে। কিছুক্ষণ পর উনি যা করলেন আমি তা মোটেও ভাবতে পারিনি। স্যার আমাকে একটা চুমু দিলেন। আমি অবাক হয়ে পিছনে নিশির দিকে তাকালাম। নিশি মোবাইল টিপে ব্যস্ত, তাই স্যারের এই কাণ্ড দেখতে পাইনি। আমি লজ্জায় নিচের দিকে তাকালাম। স্যার গাড়ি চালাতে লাগলেন। আমরা ভার্সিটির সামনে চলে আসছি। স্যার আমাদের নামিয়ে দিয়ে চলে গেলেন। দুই এক পা হাঁটতেই আবিরের সাথে দেখা। নিশি তো আবিরের সাথে হাক করে নিল। ওনাদের নাকি মোবাইল নাম্বার আদান প্রদান করা হয়ে গেছে। আবির আমার সাথে হাক করতে আসে, কিন্তু আমি সরে দাঁড়াই। আবিরের হাবভাব দেখে বোঝা যায় ও কোনো বড় লোকের ছেলে, আর আমার আগে থেকেই বড় লোকের বকাটে ছেলেদের প্রতি অ্যালার্জি রোগ আছে। তাই আবিরের থেকে দূরে থাকাটাই বেশি ভালো। তবে আবিরকে বখাটে টাইপের মনে হয় না। যাই হোক, নন্দনাদের ভালোবাসা বলে কথা, তাই ভালো আছো বলাটা প্রয়োজন মনে করলাম। তবে আবির আমাদের খুব খেয়াল রাখে, এক প্রকার বন্ধু হয়ে গেছে আমাদের। এভাবে আমাদের প্রথম বর্ষ শেষ হয়ে যায়। আজ আবিরের জন্মদিনের পার্টিতে আমাদের ইনভাইট করেছে। আমি, নিশি আর সাথে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, সেই রং নাম্বারটা আমাকে প্রায় সময় ভালোবাসা নামক মেসেজ আসতো, কিন্তু আমি কল করলে বন্ধ বলতো। তবে স্যার আবিরের বাসায় যেতে রাজি হওয়ার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। নিশির কাছে পরে জানতে পারি নিশি আবিরকে ভালোবাসে, তা স্যারের কাছে বলেছে। তাই স্যার আবিরকে আর ফ্যামিলির সবাইকে দেখতে যাবে। যাই হোক, অবশেষে আবিরের বাড়ির সামনে আমরা নামলাম। এ কি, এটা বাড়ি না রাজপ্রাসাদ ঠিক বুঝতে পারছি না। সামনে যেতে বেশ অবাক, সে সবাই আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আবিরের মা বাবাও। আমি ভাবলাম হয়তো কোনো বিশেষ অতিথি আসবে, তাই হয়তো
আমার ধারণা ভুল প্রমাণ হলো। আমরা সামনে এগোতেই সবাই আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আমি, নিশি এবং স্যার একে অপরের দিকে তাকিয়ে আছি। কেউ কোনো কিছু বুঝতে পারছি না। আবিরের বাবা মা আমাদের বাড়ির ভিতরে নিয়ে গেল। সেখানে আবির আমাদের দেখে তাড়াতাড়ি সামনে আসলো। আবিরদের বাড়িটা অতিথিতে ভরপুর। আবির স্যারের সাথে পরিচয় হন নিশির ভাইয়ার পরিচয়। আমার স্বামীর পরিচয়টা দেওয়ার প্রয়োজন মনে হয়নি, তাই নিশি ওর ভাইয়াকে পরিচয় করিয়ে দেয়। কিছু সময় পর আবির জন্মদিনের কেক কাটে। আবিরের মা বাবা সবাইকে জানায় তার ছেলে একজনকে ভালোবাসে আর তাকে তা সবার সামনে জানাবে। আমি খুব খুশি হলাম কথাটা শুনে। নিশিও খুব খুশি, হয়তো আবির নিশির কথাই ওর বাবা মাকে জানিয়েছে। আমি আর স্যার পাশাপাশি দাঁড়িয়ে আছি, নিশি কিছুটা দূরে। আবির একটোরা ফুল নিয়ে আমাদের সামনে আসছে। আজ আমি অনেক বেশি খুশি যে নিশি তার ভালোবাসার মানুষের ভালোবাসার কথা নিশি মুখে জানতে পারছে। কিন্তু আমার ভাবনার অবসান ঘটালো। আবির নিশির কাছে যায়নি। আবির আমার সামনে কোনো ফুল নিয়ে হাঁটু গেড়ে আই লাভ ইউ মেঘ বলে প্রেম নিবেদন করছে। আমি কি বলবো বুঝতে পারছি না। নিশি অনবরত কেঁদেই চলেছে। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কোনো দিশা না পেয়ে স্যারকে জড়িয়ে ধরলাম। তখন আবির আমার সামনে। তবে যেখানে আবিরের রিয়াক্ট করার কথা সেখানে স্যার আমাকে দিল একটা ঠাস করে। আবির দাঁড়িয়ে আমাকে ধরলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আজ নিজেকে জোকারের মতো মনে হচ্ছে। কি হলো মেঘ, রোদ ভাইয়া তোমাকে মারলো কেন? তুমি কেন কান্না করছো? আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে খুব সুখে রাখবো, দেখবে। আমার বাবা মা তোমাকে অনেক পছন্দ করেছে। বাবা বলেছে কাল তোমাদের বাড়িতে যাবে তোমার বাবা মার সাথে কথা বলতে। আজ থেকে আমাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হবে। মেঘ, ভার্সিটিতে যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ যেসব আয়োজন দেখছো সেসব আয়োজন সব তোমার জন্য। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি মেঘ, আমার নিজের চাইতেও বেশি। তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তাহলে বাঁচতে পারবো না। আবিরের এইসব কথাগুলো শুনে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। স্যারের দিকে তাকালাম, দেখি স্যারের চোখ দিয়ে পানি ঝরছে। আমার জানতে আর বাকি রইল না যে স্যার আমাকে খুব বড় ভুল বুঝে নিয়েছে। আবির, আমি তোমাকে কিছু বলতে চাই যা আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। তবে এই কথাটা যে কোনো সময় এতটা প্রয়োজন হয়ে দাঁড়াবে তা কখনো মনে করিনি। শোনো, তবে তুমি হয়তো জানো না আমি আর নিশির সম্পর্কে কি হয়। নিশি আমার ছোট ননদ। আর কিছুক্ষণ আগে বললে না রোদ ভাই আমার গায়ে হাত ওঠালো কেন? কারণ তার আমার উপর সবচাইতে বেশি অধিকার। উনি আমার স্বামী। আমি, তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো আমি জানি না, তবে তার চাইতে বেশি নিশি তোমাকে ভালোবাসে। আমাকে যদি তুমি বন্ধু ভেবে থাকো তাহলে তোমাকে এটা বলতে পারি, নিশিকে বিয়ে করলে তুমি খুব সুখী হবে। নিশি আমার মতন এতটা খারাপ না, ও খুব ভালো মেয়ে। ও তোমাকে অনেক ভালোবাসে। ওকে তোমার যোগ্য হয়ে উঠতে হবে না। তুমি আমার মতন একটা নোংরা মেয়েকে কি করে ভালোবাসতে পারলে, যে কিনা পরীক্ষা হলে ম্যাজিস্ট্রেটকে ফাঁদে ফেলে বিয়ে করে নেয়? আমার মতো মেয়েকে ভালোবাসা যায় না আবির। দেখো না, আমার স্বামী আমাকে আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি চলে আসলাম। যে স্বামী নিজের স্ত্রীকে ভরসবায় অবিশ্বাস করে চড় মারে, তার সাথে আর 1 মিনিট সময়ও কাটাতে চায় না। আমার কিছু জামা কাপড় ব্যাগে গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব, এমন সময় স্যার আমার হাত ধরে নিল। কোথায় যাচ্ছ মেঘ? রুমে চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই। তোমার আমার সাথে কথা নাই তা আমি শুনতে চাইনি। আমার তোমার সাথে কথা আছে। আমার হাত ধরে স্যার আমাকে রুমে নিয়ে আসলেন। এ কি, দরজা বন্ধ করছেন কেন আপনি? আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। স্যার আমাকে জড়িয়ে ধরে আমি আর কোনো কথা বলতে যাব এমন সময় আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিলেন। আই লাভ ইউ মেঘ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আই এম সরি। উনি আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো আমাকে কাছে পেতে চাইছেন। আজ আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। সকালবেলায় গোসল সেরে বের হব, দেখি স্যার এখনো ঘুমিয়ে আছেন। তাই তাকে না জাগিয়ে নিচে চলে আসলাম।
শাশুড়ি মা রান্না করছেন, আমি হাতে হাতে এগিয়ে দিলাম। দরজায় কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে আমি অবাক। আবির আর ওর মা বাবা এসেছে। খুব অবাক হয়ে ওনাদের ভিতরে আসতে বললাম। শাশুড়ি মা এগিয়ে আসলেন ওনাদের দেখে। ওনাদের বসতে বলে আমি উপরে আসলাম স্যারকে ডাকতে। এ কি, নবাব সাহেব রুমে নেই, তাই ভাবলাম হয়তো ফ্রেশ হতে গেছেন, তাই ডাকতে গিয়ে দরজাটা ধাক্কা দিলাম। এ কি, আমি ওনার উপরে পড়ে গেলাম। আপনি দরজা বন্ধ করেননি কেন? আমি পুরো ভিজে গেলাম আর আপনি হাসছেন। আমি জানতাম আমার মহারানী আমাকে ডাকতে আসবে, তা কি এত প্রয়োজন রানী সাহেবা? আবির এসেছে, সাথে ওর মা বাবা। কেন, কিছু বলেছে? না, আমি কোনো কথা বলিনি, আপনাকে ডাকতে এসেছি, আপনি তাড়াতাড়ি আসুন। হয়তো তোমাকে নিতে এসেছে মেঘ। তুমি আমাকে রেখে যাবে নাকি আবিরের বউ হয়ে? দেখুন, বাজে কথা বলবেন না, বলে দিলাম কি খুশি। আমাকে বিদায় করলে বুঝি বেঁচে যাবেন? চুপ, একদম চুপ। তোমাকে বিদায় করলে বেঁচে যাব না, মরে যাব। চলো দেখি ওরা কি কারণে এসেছে। দুজনে নিচে আসলাম, নিশিও এসেছে, আবিরের মায়ের পাশে বসা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আর আবির কেমন আছো? হ্যাঁ রোদ ভাইয়া, আমরা সবাই ভালো আছি। রোদ বাবা, আজ আমরা তোমাদের কাছে একটা জিনিস চাইতে এসেছি, আমাদের খালি হাতে ফিরাবে না বাবা। হোয়াট? ওই দিন আবিরের এত কাণ্ডের পরেও আজ আপনারা এই প্রস্তাব কিভাবে নিয়ে আসলেন? আমরা আবিরের মত নিয়ে এসেছি বাবা। আবির নিশিকে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ ভাইয়া, ওদিনের ব্যবহারের জন্য মাফ করে দিবেন। আসলে যদি জানতাম মেঘ বিবাহিত, তাহলে হয়তো এরম হতো না। আর বাবা মায়ের নিশিকে বউ হিসাবে পছন্দ হয়েছে। আমি বাবার সাথে কথা বলে আপনাদের জানাবো। আর নিশি, তুমি উপরে যাও। মেঘ, তুমি নিশিকে নিয়ে যাও। আমরা এ ব্যাপারে পরে কথা বলবো। আমি এখন বাইরে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমার তাহলে এবার আসি। ঠিক আছে আবির, ভালো থেকো। আঙ্কেল, ভালো থাকবেন। সারাদিন শেষে স্যার রাতে বাড়ি ফিরলেন, সাথে বাবাও এসেছে। রাতের খাবার শেষে সবাই বসলাম। বাবা আমাকে ওনার পাশে ডাকলেন, আমি বাবার পাশে বসলাম। মেঘ, নিশির জন্য প্রস্তাবটি এসেছে, তুমি তা কি হলো? আবির ছেলেটা কেমন? বাবা, আবির ছেলে হিসেবে খুব ভালো, আর নিশি আবিরকে খুব পছন্দ করে, ওদের দুজনকে খুব মানাবে। যাক, মেন ভোট পেয়ে গিয়েছি। আর কার থেকে আমার কিছু জানার নেই। এই বিষয় হবে রোদ, তুমি ওনাদের জানিয়ে দাও। বাবা, কিন্তু আবির। কোনো কিন্তু নেই রোদ, আমার বৌমা যখন ভালো বলেছে সেখানে আমি আর কারো কথা শুনতে রাজি না, তাই কেউ কোনো কথা বলবে না। ঠিক আছে বাবা, আমি ওনাদের কাল জানিয়ে দেব। স্যার গড়গড় করে উপরে চলে গেলেন। মেঘ, তাড়াতাড়ি উপরে যাও, নবাব সাহেব মনে হয় রাগ করেছেন। আমি উপরে রুমে চলে আসলাম। স্যার আমার দিকে গম্ভীর চোখে চেয়ে আছেন। আমি আস্তে আস্তে ওনার সামনে গেলাম। উনি আমার হাত ধরে বিছানায় শুইয়ে দিলেন। কি মনে করেছো নিজেকে? বাবার সামনে আবিরকে এত ভালো বলার মানে কি? আমি কি তোমাকে কিছু বলতে বলেছিলাম? বাবা নিশির সাথে আবিরকে খুব মানাবে, এই সাথে তো তোমাকেও মানাবে, তাই বলে কি? কি বলছেন এসব? আপনার মুখে কোনো কথা আটকায় না? নিজের স্ত্রীকে অন্য লোকের সাথে জড়িয়ে কথা বলতে আপনার লজ্জা করে না? আর আবির আসলেই খুব ভালো ছেলে, হয়তো না চেনে আমাকে। যাক, ছাড়ুন সে কথা। আপনি এটা একবার ভেবেছেন আবির আসতে নিশি কতটা খুশি হয়েছে? আমি এই পরিবারের সবাইকে খুশি দেখতে চাই, কারো দুঃখের কারণ হতে চাই না। সে আপনি আমার যত বড় অপবাদ দেন না কেন। সরি মেঘ, আমি এভাবে বলতে চাইনি। আমি বলতে। থাক, আপনার আর বলা লাগবে না। আমি জানি আপনি কি বলতে চাইছেন। আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এমনটাই ভাবতাম। চলুন নিশির কাছে যাই, আগে ওর থেকে জানি ও কি বলে। ওর কথার উপর জানাবো। ও না বলে দিলে আমি বাবাকে না বলে দিব। আমি স্যার নিশির রুমে গেলাম। কি ব্যাপার ভাইয়া ভাবি, তোমরা একসাথে আমার রুমে কিছু বলবে না কি? হ্যাঁ
বলো কি জানতে চাও? নিশি, তুমি কি আবিরকে বিয়ে করতে রাজি আছো? তোমার ভাইয়া জানতে চায় সেদিনের ঘটনার পর কি তুমি আবিরকে বিয়ে করবে? হ্যাঁ ভাইয়া, আমি আবিরকে বিয়ে করতে চাই। আমি জানি আবির মেঘ ভাবিকে ভালোবাসে, তবুও আমি আবিরকেই বিয়ে করতে চাই। আমি আবিরকে খুব বেশি ভালোবাসি। হয়তো ও আমাকে বাসেনি, তবে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ও যদি আমাকে ভালো না বাসে তবে সারা জীবন নয়তো বন্ধু হিসেবে কাটিয়ে দিব, তবুও আমি সারা জীবন ওর পাশে থাকতে চাই, ওকে ভালোবাসতে চাই। না নিশি, তুমি এমনটা ভেবো না। আবির তোমাকে খুব ভালোবাসে। একটা ভুল ছিল আমাদের মাঝে। আবির আর মাঝে এমন কিছু ছিল না যে সেই ভালোবাসাকে সারা জীবন বহন করে যেতে হবে। দেখবে একদিন আবির তোমায় খুব ভালোবাসবে, তোমায় খুব ভালো স্বামী হয়ে উঠবে। আবির খুব ভালো ছেলে, তা তুমি আমি খুব ভালো করেই জানি। যে ভয়টা তুমি পাচ্ছ এমন কিছুই হবে না। আর তোমার ভালোবাসার কাছে ওর ভালোবাসা টিকবেই না। আই লাভ ইউ ভাবি, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আজ প্রায় 5 বছর পর আমরা সবাই একসাথে। এরই মাঝে অনেকগুলো দিন আপন মানুষগুলোর মুখ দেখা হয়নি। আজ আমার ছেলে জোনায়েদের জন্মদিন, তাই স্যার আমাদের নিয়ে দেশে এসেছেন। ও, আপনাদের তো বলাই হয়নি, আমাকে নিয়ে স্যার দেশ ছেড়েছেন প্রায় 5 বছর হয়েছে। কি কারণ? কারণ নিশার বিয়ে হয়েছিল আবিরের সাথে, কিন্তু কে জানতো বাড়িতে খাল কেটে কুমির আনছে। আবির নিশিকে অনেক অত্যাচার করত, আমাদের বাড়িতেই বেশি দিন কাটাতো, আর আমাকে নানা বাজে কথা বলতো এবং মানসিক অত্যাচার করত। জানি না নিশি কেন সবটা মুখ পুছে মেনে নিত। আমিও হাঁপিয়ে গেছিলাম আবিরের এমন ব্যবহারে, তবু কাউকে কিছু জানতে দিতাম না। তবে নিশি সবটাই জানতো, শুধু সংসার ভেঙে যাবে সেই ভয়ে আমাকেও কিছু বলতে দিত না। তবে মিথ্যার ওপর ভর করে বেশি দিন টিকে থাকা যায় না, আর সত্যি কখনো চাপা থাকে না। আবিরের এই ভালো মানুষ সেজে থাকা বেশি দিন থাকলো না। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, আমি ছাদে কাপড় আনতে গিয়েছিলাম। আচমকা কেউ একজন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ চেপে ধরলো। আমার সামনে আসতে আমি অবাক, আবির আমার সাথে এই ধরনের আচরণ করছে। আমি দৌড়ে যেতে চাইলেও পারলাম না, ও আমায় টান দিয়ে নিচে ফেলে দিল। আমার উপর শেয়ালের মতন ঝাঁপিয়ে পড়লো। আমি আবিরের এই ধরনের রূপ কখনো দেখিনি। নিজেকে বাঁচানোর জন্য অবিরাম চেষ্টা করছি, তবে জানি না উপর আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন, জীবনে চলার পথে কি তার ইশারা। এমন সময় স্যার ছাদে আসলেন। মোবাইলে কথা বলতে বলতে আমি ডাকার চেষ্টা করলাম, পারছি না। আবির আমার মুখ শক্ত করে ধরে আড়ালে নিয়ে যায়। আমি আর কোনো উপায় না পেয়ে আবিরের হাতে কামড় দিই, দৌড়ে স্যারকে গিয়ে জড়িয়ে ধরি। স্যার আমার এরকম অবস্থা দেখে অবাক হয়ে তাকান। আবিরকে চলে যেতে দেখে স্যার ওকে ধরে ফেলেন, কারণ তার জানতে বাকি ছিল না যে আমার এই অবস্থার জন্য আবির জড়িত আছে। আবিরকে স্যার অনেকটা মারলেন। আবির দৌড়ে চলে গেল। তারপর আমি স্যারকে সবটা খুলে বললাম। আবির নিশির বিয়ের পর থেকে যা যা করেছে সবটা বললাম। উনি আমার উপর খুব রেগে গেলেন, কারণ ওনার কাছে আমি বলি নাই। কেন? সেই জন্য আপনি জানলে খুব দুঃখ পাবেন, সেই জন্য বলিনি। বাবা মা অনেক কষ্ট পাবেন, তাই আর নিশি আমাকে জানাতে বারণ করেছিল। তাই সবটা জানার পর স্যার আমাকে নিয়ে নিশির কাছে এলো। নিশি স্যারকে সবটা জানালো, আর ওনাকে ধরে খুব কান্না করে। নিশি ওর ভাইয়াকে বাবা মায়ের কাছে জানাতে বারণ করে, কিন্তু স্যার মানতে চায় না। তাই নিশি স্যারকে ওর দিব্যি দিয়ে আটকে দেয়। আর স্যার আবিরের হাত থেকে নিশির সংসার আমাকে বাঁচাতে সিদ্ধান্ত নেই, বিদেশে চলে যাবে। যা ভাবা তাই কাজ। মা বাবার কাছে চাকরির সূত্রের জন্য বিদেশে যেতে হবে বলে আমাকে নিয়ে বিদেশে পাড়ি জমায়। নিশির কাছ থেকে জেনেছি আবির নাকি আগের চাইতে অনেকটা ভালো হয়ে গেছে, আর ওদের নাকি একটা ফুটফুটে মেয়ে হয়েছে। তবে আজ আমি এক সন্তানের মা। আমাদের একটা ছোট্ট ছেলে রাজকুমার আছে, তার 1 বছর পূর্ণ হবে বলে আমাদের দেশে আসা। শ্বশুর বাবা শাশুড়ি মায়ের ইচ্ছা তার নাতির জন্মদিনের আয়োজন তারাই করবেন। তাই আজ আমরা সবাই একসাথে এক ছাদের নিচে। আজ আমরা সবাই খুশি, সবাই যার যার মতো করে সুখী। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।